প্রিয় ছাত্রছাত্রীরা, আগের টপিকে আমি তোমাদের সোশ্যাল এনভায়রনমেন্টাল ক্রাইসিস অ্যান্ড ইটস রেসপন্সেস অর্থাৎ পরিবেশের সমস্যা এবং তার মোকাবিলা কিভাবে আমরা করব সেই সম্পর্কে আলোচনা করেছি। এই টিউটোরিয়ালে সামাজিক আন্দোলন এবং মূলত সামাজিক আন্দোলনের দুটো পার্ট আছে আমাদের সিলেবাসে, নারী আন্দোলন এবং পরিবেশ আন্দোলন। আমি পরিবেশ আন্দোলন গুলো নিয়ে আলোচনা করব। শেষ ভিডিওতে পরিবেশ আন্দোলন দিয়েই শেষ করেছিলাম যে পরিবেশ কেবলমাত্র আইনি পরিবেশের সমস্যা কেবলমাত্র আইনি পদক্ষেপ, আলাপ আলোচনা, সম্মেলনের বিষয় না, এটা একই সাথে আন্দোলনের চেহারা নিয়েছে। সেই আন্দোলনের চেহারা আলোচনা করবার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে আজকের এই টিউটোরিয়ালের আলোচ্য বিষয়বস্তু সোশ্যাল মুভমেন্ট। আমাদের শেষ সেমিস্টার 4 এর লাস্ট চ্যাপ্টার টপিক সোশ্যাল মুভমেন্ট কি, সামাজিক আন্দোলন কি, এবং সামাজিক আন্দোলন পড়াতে গিয়ে বলতে গিয়ে সামাজিক আন্দোলন তো গোটাটাই সামাজিক, অনেকগুলোই সামাজিক আন্দোলন হয়। আমাদের যে সিলেবাস সেই অনুযায়ী সামাজিক আন্দোলনের ভেতর নারী আন্দোলন রয়েছে, পরিবেশ আন্দোলন রয়েছে। সেই পরিবেশ আন্দোলন নিয়ে আমি তোমাদের আলোকপাত করব। হোয়াট ইজ সোশ্যাল মুভমেন্ট? পল উইলকিনসন বলেন একজন সমাজতত্ত্ববিদ, তিনি এর সংজ্ঞা দেন। কি বলেন? ইট ইজ আ ডেলিবারেট collective endeavor to promote change in any direction by any means. খুব ইম্পর্টেন্ট কতগুলো শব্দ রয়েছে। Not excluding violence, illegality, revolution or withdrawal into utopian community. কি? It is social শব্দটাই দুটো শব্দ, একটা সোশ্যাল, একটা মুভমেন্ট। কেবল মুভমেন্ট না, যে কারণে ইট ইজ আ ডেলিবারেট কালেক্টিভ, এটা কালেকটিভ এন্ডেভার। একা কখনো সোশ্যাল মুভমেন্ট করা যায় না। লাস্ট টিউটোরিয়ালে কি দেখেছিলাম যে সুইডেনে যে আন্দোলনটা শুরু হয়েছে, স্ট্রাইক স্কুল ফ্রাইডেজ, সেইটা ফ্রাইডে ফর ফিউচার, সেখানে কিন্তু মেয়েটি একা শুরু করেছিল, তারপর সবাই গ্লোবালি ব্যাপারটা ছড়িয়ে যায়, তখনই সেটা মুভমেন্টে পরিণত হয়। সেই কারণেই এটা একটা কালেকটিভ এন্ডেভার, একটা সম্মিলিত প্রচেষ্টা। কি প্রচেষ্টা? টু প্রমোট চেঞ্জ। তাহলে সামাজিক আন্দোলনের একটা লক্ষ্য থাকে, একটা লক্ষ্য থাকে। কি লক্ষ্য? একটা পরিবর্তনমুখী নতা, চেঞ্জ করতেই হবে। সেই চেঞ্জ ইন এনি ডিরেকশন বাই এনি মিনস, যে কোনো মিনস। সামাজিক আন্দোলন সবসময় খুব মানে উইদাউট ভায়োলেন্স, আলাপ আলোচনাও নাও হতে পারে। নট এক্সক্লুডিং ভায়োলেন্স, ভায়োলেন্সকে কেউ এক্সক্লুড করেনি, দরকার হয় শক্তি প্রয়োগ করতে হবে, হিংসার আশ্রয় নিতে হবে। ইললিগালিটি, রেভলিউশন, উইথড্রয়াল ইনটু ইউটোপিয়ান কমিউনিটি, একটা কল্পিত স্বর্গরাজ্য, সর্বদয় গান্ধীজির একটা ইউটোপিয়ান কমিউনিটি। সোশ্যাল মুভমেন্টের, সামাজিক আন্দোলনের কতগুলো মূল উপাদান রয়েছে, যেগুলো না হলে সোশ্যাল মুভমেন্ট হবে না, হয় না। কি উপাদান সেগুলো? এক, লক্ষ্য, অবজেক্টিভ।
তার একটা লক্ষ্য থাকতে হবে। কি উদ্দেশ্যে আমরা পরিচালিত হচ্ছি, একটা লক্ষ্য। আইডিওলজি, আমি বিষয়গুলো অল্প করে বলে দেব। মতাদর্শ, প্রোগ্রাম, কর্মসূচি, অর্গানাইজেশন, সংগঠন, লিডারশিপ, নেতৃত্ব। প্রত্যেকটা শব্দের সাথে, শব্দগুলোর সাথে পরিচিত শব্দের একটু ভেতরে ঢুকি। অবজেক্টিভ, সোশ্যাল মুভমেন্ট, একটা লক্ষ্য যে আমরা চেঞ্জ করব, টু গেট আ বেটার সোসাইটি, একটা উন্নত সমাজ ব্যবস্থা। যেটা আছি সেইটাই থাকবো না, পরবর্তী স্টেপে যাব। মতাদর্শ, যে কোনো চেঞ্জ। একটা যদি মতাদর্শ না থাকে, কি কারণে এমনি লড়াই করবো, বাতাসের সাথে লড়াই করা হয়, তাহলে একটা মতাদর্শ থাকতে হবে, একটা আইডিওলজি থাকতে হবে যে কোনো সামাজিক আন্দোলনে। প্রোগ্রাম, একটা কর্মসূচি, একটা মতাদর্শ থাকলেই হবে না, মতাদর্শ বয়ে থাকে। একটা কর্মসূচি, কারপর কি হবে, একটা ফিক্সড একটা প্রোগ্রাম করা, এরপরে একটা কর্মসূচি মানে প্ল্যান অফ অ্যাকশন, আমি কি কোন পথে এগোব, সেটা হচ্ছে কর্মসূচি। অর্গানাইজেশন, সংগঠন, সবাই আমরা সবাই রাজা, আমাদেরই রাজা রাজত্ব করলে হবে না, একটা সংগঠন থাকতে হবে, একটা হায়ারার্কি, একটা ক্রমোচ্চ বিন্যাস থাকতে হবে। 1 2 3 4 এভাবে আরো অনেক বাড়াতে পারি। একটা সংগঠন, একটা অর্গানাইজেশনাল স্ট্রাকচার, যে তার একটা কমিটি থাকবে, সেই কমিটির কথা একজনের মাথায় থাকবে, তার নির্দেশ এই 2 নম্বরে যারা আছে তারা শুনবে, 2 নম্বরের নির্দেশ 3 নম্বরের লোকেরা শুনবে, 3 নম্বরের নির্দেশ 4 নম্বর লোকেরা শুনবে। এইভাবে একটা সিস্টেমেটিক্যালি একটা এই কর্মসূচিগুলো প্রয়োগ করতে গেলে সবাই যদি ময়দানে নামে তা তো হবে না, কেউ প্ল্যান করবে, কেউ প্ল্যানটাকে কি করে অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করা যায় সেটার ওয়েপেন গুলো সাপ্লাই করবে, সেই ওয়েপেন গুলো কিভাবে ইউজ করা যায় তার লোকজন আলাদা। তাহলে একটা সংগঠন থাকতে হবে। আর খুব ইম্পর্টেন্ট যেটা, নেতৃত্ব, একটা নেতৃত্ব, একজন লিডার থাকতে হবে, যে লিডার গোটাটাকে তিনি পরিচালনা করবেন। না হলে প্রচুর যদি লিডার হয়ে যায়, কেউ কারুর কথা শুনবে না। এটা সাধারণত যে কোনো সামাজিক আন্দোলন, যে বহু ব্যর্থ সামাজিক আন্দোলনও আমাদের ইতিহাসে দেখব, যেখানে সঠিক নেতৃত্বের অভাবে কিন্তু এই সবগুলো থাকা সত্ত্বেও, অবজেক্টিভ, মতাদর্শ, কর্মসূচি, সংগঠন থাকা সত্ত্বেও কিন্তু মুখ থুবড়ে পড়েছে এই সঠিক নেতৃত্বের অভাবে। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল মুভমেন্ট। আমি যে কোনো মুভমেন্টই সোশ্যাল মুভমেন্ট না। তাহলে সোশ্যাল মুভমেন্টের কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো দেখে মানুষ সবাই কি মানুষ, হাত পা থাকলেই কি মানুষ তা নয়। তাহলে কতগুলো জিনিস দেখলে আমরা বলতে পারি যে এই কম্পোনেন্ট গুলো রয়েছে, এই ক্যারেক্টারিস্টিক্স গুলো রয়েছে, তবেই সেটাও। ক্যামেরা যে কোনো একটা আয়নার মতো আর ফুটো থাকলেই কি সেটা ক্যামেরা নয়। ক্যামেরা যেটা ছবি তোলা যায়, যেটা আইদার রেকর্ড করা যায় বা স্টিল ফটো তোলা যায়, সেটাই ক্যামেরা। ঠিক সেরকম সোশ্যাল মুভমেন্টে এইগুলো থাকতেই হবে। যে কোনো মুভমেন্টকে সোশ্যাল মুভমেন্ট যদি হয়, একটা কালেকটিভ অ্যাকশন, প্রথমেই বলেছিলাম কি একটা যৌথ প্রয়াস, একটা কালেকটিভ অ্যাকশন। নেক্সট, সোশ্যাল চেঞ্জ। যেহেতু সোশ্যাল মুভমেন্ট, সে কারণে সোশ্যাল, দেখো দুটোতেই কিন্তু সোশ্যাল কথাটা ঢুকে রয়েছে। কালেকটিভ মানেই হচ্ছে সমষ্টিগত, সমষ্টিগত মানে তো আর একা নয়, সমষ্টিগত মানেই হচ্ছে সবাই মিলে, সবাই, অর্থাৎ সবাইকে আমি যদি খুব
ইয়েতে বলি, বইয়ের ভাষায় বলি সমাজ। একটা সমাজ ঢুকে রয়েছে কালেকটিভ অ্যাকশন শব্দটার ভেতর। সোশ্যাল চেঞ্জ, সামাজিক পরিবর্তন, দেখেইছিলাম যে পরিবর্তন, সেটা সামাজিক পরিবর্তন, অনেকগুলোকে নিয়ে পরিবর্তন, কন্টিনিউইটি, একটা ধারাবাহিকতা, যে আজকে করলাম কাল শেষ হয়ে গেল তা না, একটা কন্টিনিউয়াস একটা ফ্লো থাকবে। আইডিওলজিক্যাল গোল, আমি কম্পোনেন্টেই দেখেছিলাম যে আলোচনা করেছিলাম যে একটা আইডিওলজি, একটা মতাদর্শ ছাড়া কোনো সোশ্যাল চেঞ্জ হতে পারে না। আর লিডারশিপ, এইগুলো আগের স্লাইডেও বলেছি, এটাই মানে মোটামুটি একই টাইপস, সোশ্যাল মুভমেন্টের টাইপস, ধরন। কি কি ধরন? অনেক রকম সোশ্যাল মুভমেন্ট আমরা পাই। এক, মাইগ্রেটরি মুভমেন্ট, পরিযায়ী মুভমেন্ট, আন্দোলন, রিফর্ম মুভমেন্ট, সংস্কারমূলক আন্দোলন, রেজিস্ট্যান্স মুভমেন্ট, প্রতিরোধকারী আন্দোলন, রেভলিউশনারি মুভমেন্ট, বৈপ্লবিক আন্দোলন, ইউটোপিয়ান মুভমেন্ট হচ্ছে কল্পরাজ্য ভিত্তিক আন্দোলন। এই যে এই নামগুলো আসলে কেন? এই নামগুলো আসলে এই কারণেই, প্রত্যেকটা আন্দোলনের লক্ষ্য কি, প্রত্যেকটা আন্দোলনের লক্ষ্য কি, লক্ষ্য ভিত্তিক নামকরণ। কেন? যেই আন্দোলনের লক্ষ্য বা ফোকাস, আমি যদি লক্ষ্য বলি বা ইংরেজিতে বলি এই শব্দটা ইউজ করি, প্রত্যেকটা সোশ্যাল মুভমেন্টের ফোকাস কিন্তু আলাদা। অর্থাৎ কে আমার মূল, কারা আমার মূল টার্গেট। যদি সেই সোশ্যাল মুভমেন্ট রিফিউজি বা উদ্বাস্তুদের সমস্যা সংক্রান্ত হয়, তবে সেই আন্দোলন মাইগ্রেটরি। এক জায়গা থেকে আরেক জায়গায় লোক চলে আসছে। দেশ পার্টিশনের পর, ভারতবর্ষের স্বাধীনতার পর পার্টিশন হয়, দেশ ভাগ হয়, তখন প্রচুর লোক পূর্ব পাকিস্তান থেকে আমাদের এদিকে ভারতবর্ষে চলে আসে, বা এখন যেটার নাম বাংলাদেশ। মাইগ্রেটরি মুভমেন্ট, রিফিউজি মুভমেন্ট হচ্ছে মাইগ্রেটরি মুভমেন্ট। এরকম ডিসপ্লেসমেন্ট সারা পৃথিবীতে সবসময় কোনো না কোনো কারণে ডিসপ্লেসমেন্টের সমস্যা মানুষ ভোগে। এই ডিসপ্লেসমেন্ট জনিত যে কারণ, এই ডিসপ্লেসমেন্টের কারণেই আসলে রিফিউজি সমস্যা, উদ্বাস্তু সমস্যা তৈরি হয়, যখন বাল্ক অফ লোক যখন এক জায়গা থেকে আর এক জায়গায় চলে আসে। রিফিউজি মুভমেন্ট, রিফর্ম মুভমেন্ট, এমন মুভমেন্ট যদি সেই মুভমেন্টের লক্ষ্য বা ফোকাস সমাজকে রিফর্ম করা হয়, সমাজের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোকে সংস্কার করা হয়, তবে সেই মুভমেন্ট, তবে সেই সোশ্যাল মুভমেন্ট রিফর্ম, সংস্কারমূলক আন্দোলন। উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? উইডো রিম্যারেজ মুভমেন্ট, বিধবাদের যে পুনর্বিবাহের যে মুভমেন্ট, সেইটা হচ্ছে উইডো রিম্যারেজ মুভমেন্ট। যে এই যে কোনো সমস্যা, আবার বলছি, যে কোনো সমস্যা, উইডো রিম্যারেজ অ্যাক্ট, তো একটা অ্যাক্ট করে কি একটা সিস্টেমকে পাল্টে দেওয়া গেছিল? না, তার জন্য একটা সোশ্যাল মুভমেন্ট করতে হয়েছিল। যে সোশ্যাল, সেই অ্যাক্ট হওয়ার আগে মুভমেন্ট, অ্যাক্ট করার পর সেটাকে কি করে প্রয়োগ করা যাবে তাই নিয়ে একটা আন্দোলন, এবং অবশ্যই সেটা সামাজিক আন্দোলন। উইডো রিম্যারেজ মুভমেন্ট, রেজিস্ট্যান্স মুভমেন্ট, প্রতিরোধকারী আন্দোলন। অর্থাৎ আবার সেই লক্ষ্য ফোকাসটা কি? সমাজ সংস্কার করা? না, সমাজের মাইগ্রেশনের সমস্যাকে অ্যাড্রেস করা? না, রেজিস্ট্যান্স আন্দোলন, যে একটা সিদ্ধান্ত কোনো সরকার নিয়েছে ধরাই, সেইটাকে আটকাতে হবে, যেটা আলাপ আলোচনা আইন দিয়ে করা যাচ্ছে। তাহলে চলো আন্দোলন করো সবাই মিলে। কেন আন্দোলন, কেন সোশ্যাল মুভমেন্ট? একটা কালেকটিভ প্রেশার টুয়ার্ডস অর আপন দ্য গভর্নমেন্ট। স্টুডেন্ট মুভমেন্ট এগেইনস্ট রিজার্ভেশন, খুব সাম্প্রতিক কালে বাংলাদেশে যেটা আমরা দেখেছি, যে স্টুডেন্ট মুভমেন্ট, ছাত্ররা সমবেত হয়েছিল, ছাত্ররা আন্দোলন করেছিল
এগেইনস্ট রিজার্ভেশন, সংরক্ষণের বিরুদ্ধে, সংরক্ষণের পক্ষে নয়, সংরক্ষণের বিরুদ্ধে রেজিস্ট্যান্স। এখানে জাস্ট উদাহরণ দেয়, অন্য যে কোনো রেজিস্ট্যান্স আন্দোলন হতে পারে। রেভলিউশনারি মুভমেন্ট, রাশিয়ান রেভলিউশন খুব চকচকে একটা উদাহরণ যে রেভলিউশনারি সমাজ পরিবর্তন, দুটোর ভেতর পার্থক্য আছে, কিন্তু একটা রিফর্ম মুভমেন্ট আর একটা রেভলিউশনারি মুভমেন্ট। রিফর্ম হচ্ছে সমাজের ওপর অংশটা চেঞ্জ, যাতে মূল কাঠামোটার কিছু চেঞ্জ হয় না। রেভলিউশনারি মুভমেন্ট, রাশিয়ান, পৃথিবীতে খুব কম রেভলিউশনারি মুভমেন্ট হয়েছে, তার ভেতর খুব অন্যতম উল্লেখযোগ্য একটা মুভমেন্ট হচ্ছে রাশিয়ান রেভলিউশন, যেখানে গোটা অর্থনীতি, সমাজ গোটাটা পাল্টে দেওয়া হয়েছিল। টোটাল ব্যবস্থা, সরকারি ব্যবস্থা, কিভাবে সরকার চলবে, গোটা ব্যবস্থাটাকে, সমাজের আমূল কাঠামোটাকেই পাল্টে দেওয়া হয়েছিল। সে কারণে এইটার নাম রাশিয়া। সেই ধরনের যদি মুভমেন্ট হয়, আবার বলছি পৃথিবীতে হাতে গোনা রেভলিউশনারি মুভমেন্ট হয়েছে, সেই তার ভেতর অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে রাশিয়ান মুভমেন্ট। ফ্রেঞ্চ রেভলিউশন, রেভলিউশনারি মুভমেন্ট, কারণ ফ্রেঞ্চ রেভলিউশন না হলে আমরা সাম্য, স্বাধীনতা, মৈত্রী, যে গণতন্ত্রের যে মূল ভিত্তি, এই ভিত্তিটাই আমরা জানতাম না, আমরা রাজতন্ত্রের যুগে পড়ে থাকতাম। ইউটোপিয়ান মুভমেন্ট, গান্ধীজির সর্বদায়া মুভমেন্ট, যেটা হয়নি, মানে এটা হলে ভালো। ইউটোপিয়ান মুভমেন্ট, কমিউনিস্ট মুভমেন্ট, যেটা এখনো আমরা তার বাস্তবে প্রয়োগ দেখিনি, ওটার জন্য টু অ্যাচিভ সামথিং যেটা এখনো অ্যাচিভ করতে পারিনি, সেই রকম মুভমেন্ট যদি হয়, সেটা রকম হচ্ছে ইউটোপিয়ান মুভমেন্ট। মুভমেন্টের দুটো ভাগ, কেন এইটা আমি বলছি, ওল্ড স্ল্যাশ ক্লাসিক্যাল অ্যান্ড নিউ সোশ্যাল মুভমেন্ট। তাহলে কমন যদি বলি, কমন হচ্ছে কি সোশ্যাল মুভমেন্ট, তার ভেতর দুটো প্রেফিক্স যোগ হয়েছে, একটা হচ্ছে ক্লাসিক্যাল সোশ্যাল মুভমেন্ট, ক্লাসিক্যাল সোশ্যাল মুভমেন্ট দুভাগে ভাগ করে দিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। আর একটা হচ্ছে নিউ সোশ্যাল মুভমেন্ট। ক্লাসিক্যাল কোনগুলো? ধ্রুপদী, বাংলায় আমরা কঠিন, একটা খটোমটো শব্দ। পুরাতন আমলের ক্লাস আন্দোলন, যেগুলো অ্যান্টি ক্যাপিটালিস্ট রেভলিউশনারি মুভমেন্ট ডিউরিং দ্য বিগিনিং অফ দ্য 19th century, সোভিয়েত ইউনিয়ন অ্যান্টি কলোনিয়াল মুভমেন্ট ইন আফ্রিকা, ল্যাটিন আমেরিকা। এই মুভমেন্ট গুলো, যেগুলো সোভিয়েত ইউনিয়নে হয়েছিল, বা আফ্রিকা বা আমেরিকা, ল্যাটিন আমেরিকা, দক্ষিণ আমেরিকার দেশগুলোয় যে ঔপনিবেশিকতা বাদ বিরোধী যে আন্দোলনগুলো হয়েছিল, সেগুলো হচ্ছে ক্লাসিক্যাল মুভমেন্ট। কেন এই নাম হঠাৎ এরকম হলো কেন? ক্লাসিক্যাল মুভমেন্ট এই কারণেই, এই মুভমেন্ট গুলোয় একটা সুনির্দিষ্ট মতাদর্শ থাকে, একটা সুনির্দিষ্ট মতাদর্শ থাকে। ক্লাসিক্যাল, নিউ হিউম্যানিস্ট, এবং এই আন্দোলনগুলো, ওল্ড ক্লাসিক্যাল আন্দোলনগুলো মূলত একটা পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক এগুলো মূলত পলিটিক্যাল আর ইকোনমি ফোকাসড। আর পলিটিক্যাল একটা এজেন্ডা থাকতো বা থাকে। নতুন সোশ্যাল মুভমেন্ট কোনগুলো? সিভিল রাইট অ্যান্ড সিভিল সোসাইটি, এই দুটো নিয়ে যে আলোচনাগুলো করে, যেখানে 1960 and 70s শুরু হয়। সিভিল রাইট, সিভিল সোসাইটি, যেখানে সামগ্রিক এই সোশ্যাল
সোসাইটির যে ইন্টারভেনশন, সোসাইটি যে মূল ফোকাসের জায়গা, খুব গুরুত্বপূর্ণ। দেখো, এইখানে ফোকাসের জায়গা পলিটিক্যাল এজেন্ডা বা ইকোনমিক এজেন্ডা। সমাজ পরিবর্তন হয়ে গেল, ইকোনমি চেঞ্জ হয়ে গেল, ওকে। এইখানে ইস্যুস গুলো, যে ইস্যুস গুলো না পলিটিক্যাল স্ট্রংলি, না ইকোনমিক, রাদার ইস্যুস গুলো অনেক বেশি সোশ্যাল ইস্যুস, সামাজিক সমস্যা। যে তোমরা নারী সমস্যা সংক্রান্ত যে টিউটোরিয়াল, তাতে ম্যাডাম যে আলোচনা করেছেন শুনেছো, যে একজন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নারী সে সবসময় ইমানসিপেটেড নাও হতে পারে, সে অর্থনৈতিকভাবে ইমানসিপেশন রয়েছে তার, কিন্তু দেখা যাচ্ছে বাড়িতে ফিরে সে কিন্তু সেই তার আয়টা তার বাড়ির পুরুষ কর্তার হাতে তুলে দিচ্ছে। অর্থাৎ কন্ট্রোলের যে চাবিটা সেটা সেই পুরুষের কাছেই রয়েছে। তাহলে এইটা মানুষ বুঝতে পারলো যে কেবলমাত্র পলিটিক্যাল বা ইকোনমিক প্রবলেম সলভ হয়ে যাওয়া মানেই কিন্তু, বা পলিটিক্যাল বা ইকোনমিক সোশ্যাল মুভমেন্ট করে পৃথিবীটাকে পরিবর্তন করা মানে কিন্তু সোশ্যাল ইস্যুস গুলোর সমস্যা মেটা নয়। সোশ্যাল ইস্যুস গুলোর সমস্যা যদি মেটাতে হয়, তাহলে আমাদের সামাজিক আন্দোলনের যে লক্ষ্য, যে মতাদর্শ, সেইটাকেও একটু চেঞ্জ, শিফট করতে হবে। যে শিফটিংটা কোথায় চলে আসছে? সিভিল রাইটস অ্যান্ড সিভিল সোসাইটি। এই সিভিল রাইটস, সিভিল সোসাইটি অত কঠিন করে না বুঝে, যে আপামর মানুষ যারা পলিটিক্যাল সিস্টেমে ওরম ভাবে নেই, যারা নেতা মন্ত্রী নয়, সিভিল সোসাইটি, সাধারণ মানুষের কথা, এনভায়রনমেন্টাল প্রবলেম, একটা ছোট্ট গ্রামে গাছ কাটা হচ্ছে সেখানকার প্রবলেম, তাদের সমস্যা তারাই বুঝবে, আমি শহরে বসে বুঝতে পারবো না। পলিটিক্যাল কি, লেজিসলেশনে পার্লামেন্টে আলোচনা হবে, বিরাট আলোচনা, বন্ধ করে দাও, আইন করে বন্ধ হয়ে। কিন্তু আমার জমির, আমার দিস ইজ আমাদের সমস্যা তোমরা বুঝবে। ক্লাসিক্যাল আর ওল্ড সোশ্যাল মুভমেন্টে একটা আদারাইজেশন তৈরি করা, যে তোমার সমস্যা আমি ঠান্ডা করে বসে সলভ করে দিলাম, যাও। কিন্তু নতুন সামাজিক সমস্যায় সোশ্যাল মুভমেন্ট কেন? এখানে একটা পার্টিসিপেশন হচ্ছে, একটা সমষ্টিগত এবং ব্যক্তি মানুষের অংশগ্রহণ। এই মানে ইউনিকনেসটা এটাই, ডিফারেন্সটা এটাই। ওল্ড ক্লাসিক্যাল মুভমেন্টে মাস পার্টিসিপেশন নেই, অর্থাৎ সিভিল সোসাইটি অতটা গুরুত্বপূর্ণ নয়, অতটা ফোকাসড নয়। নতুন সোশ্যাল মুভমেন্ট গুলোয় পার্টিসিপেট করছে, সবার সমস্যাকে অ্যাড্রেস করা হচ্ছে, সেটা খুব ছোট্ট সমস্যা হতে পারে। পার্টিসিপেশন সমষ্টিগত এবং ব্যক্তি মানুষের, দুটোই, সমষ্টি এবং ব্যক্তি, এই গোটাটা নিয়ে সিভিল সোসাইটি। যে কারণে নতুন সোশ্যাল মুভমেন্ট গুলোর চরিত্র বা ফিচার্স একটু আলাদা। কি আলাদা, কোথায় আলাদা, আমি এই স্লাইডটাই দিয়ে বলবো। ডিফারেন্সটা খুব ক্লিয়ারলি বুঝে নাও। কি ফিচার্স কি? ওল্ড সোশ্যাল মুভমেন্টে, পুরাতন যে সোশ্যাল মুভমেন্ট গুলো 60s 70s এর আগে, ইকোনমিক আর পলিটিক্যাল ইস্যু। নতুন সোশ্যাল মুভমেন্টে সোশ্যাল অ্যান্ড কালচার ইস্যু। বোঝা গেল যে সমাজতত্ত্বের কেন এত সোশ্যাল মুভমেন্ট নিয়ে কথা বলছে? কারণ নতুন সোশ্যাল মুভমেন্টের ফোকাস হচ্ছে সোশ্যাল অ্যান্ড কালচারাল ইস্যুস। আর কালচারাল ইস্যুস হলেই সেখানে সমাজতত্ত্ব ইন্টারভেনশন করবে। মেইন অবজেক্টিভ, এদের অবজেক্টিভ, ইম্পর্টেন্স অ্যান্ড ওয়ার্কিং ক্লাস, পলিটিক্যাল, ইকোনমিক, ওয়ার্কিং ক্লাস, খেটে খাওয়া মানুষের সমস্যা নিয়ে এরা আলোচনা, ধর্মঘট, স্ট্রাইক, এইসব নিয়ে।
নতুন সোশ্যাল মুভমেন্টে ইম্পর্টেন্স অন সিভিল সোসাইটি, সাধারণ মানুষের সমস্যা, আপামর মানুষের সমস্যা, কালেকটিভ একটা জানছে, অর্গানাইজেশনাল স্ট্রাকচার, ফর্মাল অ্যান্ড বিউরোক্রেটিক। এদের স্ট্রাকচারটা ওল্ড সোশ্যাল মুভমেন্টের যে গঠন, এই আমি আগের স্লাইডে এরকম একটা পিরামিডের মতো এঁকেছিলাম, এটা হচ্ছে গঠন, কাঠামো। এই কাঠামোটা আমলাতান্ত্রিক। মানে কি আমলাতান্ত্রিক? মানে কি টপ একজন, 2, 3, 4, 1 2কে নির্দেশ দেবে, 2 3কে নির্দেশ দেবে, 3 4কে নির্দেশ দেবে, এইভাবে, যাকে আমরা বলি গণতান্ত্রিক কেন্দ্রিকতা। এইরকম একটা স্ট্রাকচারে কোন অর্গানাইজেশন চলা মানে গণতান্ত্রিক কেন্দ্র। অর্থাৎ এক কেন্দ্রে একজন থাকবে, একজন লিডার থাকবে, বা এইখানে ডিসিশন নেবে। 4 কখনো ডিসিশন নিতে পারবে না। 1 2কে দেবে, 2 এর ডিসিশন 3-এ রিফ্লেক্ট হবে, 3-এর ডিসিশন 4-এ রিফ্লেক্ট হবে। 4 কখনো 3কে অর্ডার দিতে পারবে না, 2 কখনো একে অর্ডার দিতে পারবে না। এই ধরনের যে অর্গানাইজেশনের যে স্ট্রাকচার, সেটাকে বলা হয় ব্যুরোক্রেটিক স্ট্রাকচার। আর নন ব্যুরোক্রেটিক, যে 1 2কে অর্ডার দিচ্ছে, 2 1কে অর্ডার দিচ্ছে, স্ট্রাকচারাল যে পিরামিডের মতো স্ট্রাকচার, সেই ব্যাপারটাই ঘেটে যায়। লিডারশিপ সেন্ট্রালাইজড, একজন লিডার, তার কথা অনুযায়ী তাকে কেন্দ্র করে সংগঠনটা চলবে। আর ডিসেন্ট্রালাইজড, কোনো একজন লিডার না, অনেকে, আমার এই স্তরে এই ডিসিশন নেবে, তো এই স্তরে এই ডিসিশন নেবে, এর স্তরে এই ডিসিশন নেবে। দিল্লিতে বসে কখনো বর্ধমানের মতো গ্রামে কি হচ্ছে সিদ্ধান্ত নেওয়া যায় না। আগে কি হতো, আগে সোশ্যাল মুভমেন্ট গুলো দিল্লিতে একজন, আমি কথার কথা বলছি, দিল্লিটা উদাহরণ, এতে বসে জেডে কি হবে সিদ্ধান্ত নিত। নতুন সোশ্যাল মুভমেন্ট গুলো একটা কালেকটিভ, সবাই মিলে, এই সার্কেলে সবাই মিলে প্রত্যেকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, আগের স্লাইডেই আমি লিখেছিলাম, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো কেন্দ্রীভূত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কারুর থাকে না। প্রত্যেকটা সদস্যের একটা ইনপুট দিতে পারে সিদ্ধান্ত কি নেবে। এই ধরনের কোনো সংগঠন যদি চলে, সেটাকে বলা হয় ডিসেন্ট্রালাইজড। তাহলে বোঝা গেল যে নতুন সোশ্যাল মুভমেন্ট গুলো কোথায় আলাদা, কোনখানে আলাদা, কেন তার নাম নতুন সোশ্যাল মুভমেন্ট। আমি যদি নাটশেলে বলি একটা ওয়ার্ডে, এখানেই আলাদা। পুরনো সোশ্যাল মুভমেন্ট হচ্ছে ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ইস্যুস নিয়ে আলোচনা করে মূলত, নতুন সোশ্যাল মুভমেন্ট গুলো সোশ্যাল অ্যান্ড কালচারাল ইস্যুস নিয়ে আলোচনা করে। যে কারণে সমাজতত্ত্বের খুব আগ্রহের জায়গা নতুন সোশ্যাল মুভমেন্ট গুলো। তার ভেতর আমাদের সিলেবাসে 4th সেমিস্টারে আমরা নারী আন্দোলন ম্যাডাম তোমাদের পড়িয়েছেন, আর এইটায় আমি তোমাদের পরিবেশ আন্দোলন সম্পর্কে আলোকপাত করছি। এনভায়রনমেন্টাল মুভমেন্ট, সোশ্যাল মুভমেন্টের ভেতর আমি কি বললাম, সোশ্যাল মুভমেন্ট যেগুলো মাস ইস্যু, নিউ সোশ্যাল মুভমেন্ট, অবশ্যই ওল্ড নয়। আমাদের নিউ সোশ্যাল মুভমেন্ট নিয়ে আমরা আলোচনা করি। নতুন সোশ্যাল মুভমেন্ট গুলোয় আমরা এই স্লাইডে আমি যেটা বলবো তোমাদের, এনভায়রনমেন্টাল মুভমেন্টস, পরিবেশ আন্দোলন। কারণ আমি আগের টিউটোরিয়ালে পরিবেশ সমস্যা নিয়ে বলেছিলাম, এবং তার সমাধান মূলত শেষ করেছিলাম আন্দোলন দিয়ে। সেই আন্দোলন, কারণ সামাজিক আন্দোলন, তাকে সামাজিকভাবেই প্রতিহত করতে হবে, কেবলমাত্র আইন দিয়ে তাকে প্রতিহত করা যাবে না। ভারতবর্ষের সামাজিক বা পরিবেশ আন্দোলনগুলো আলোচনা করব। প্রথম যে ভারতবর্ষে পরিবেশ আন্দোলন হয়, সেটা হচ্ছে 1730 সালে। সালটা খুব ইম্পর্টেন্ট, বহুদিন আগে। 1730 সালে খেজারলি ম্যাসাকার বলে একটা ম্যাসাকার হয়েছিল, ম্যাসাকার গণহত্যা।
যেখানে 363 জন বিষ্ণুই গ্রামবাসী তাদের জীবন স্যাক্রিফাইস করেছিল। কি কারণে? from being cut, their lives to protect trees from being cut down on the orders of the Maharaja Marwar. মারওয়ারের মহারাজা অর্ডার দিয়েছিলেন গাছ কেটে ফেলো, কিন্তু ওই বিষ্ণুই সম্প্রদায়ের লোকেদের যে জীবন জীবিকা তারা ওই গাছগুলোর ওপর ভরসা করে থাকতো। দেখো কেরম নতুন সোশ্যাল মুভমেন্ট এন্ড সিভিল পার্টিসিপেশন, সিভিল সোসাইটির পার্টিসিপেশন, যে আমার গাছ আমার অঞ্চলের গাছ মহারাজা অর্ডার দেবেন, মহারাজা তার প্রফিটের জন্য তার জন্য অর্ডার দিচ্ছেন, কিন্তু আমার অঞ্চলের যদি গাছ ডিফরেস্টেশন হয়, আমার জীবন জীবিকা, আমরা যে জীবন জীবিকার ওপর বেঁচে রয়েছি, যে গাছগুলোর ওপর আমাদের জীবন জীবিকা নির্ভরশীল, সেগুলো ক্ষতিগ্রস্ত হবে। সেইটা প্রোটেক্ট করতে গিয়ে 363 জন মানুষ তাদের প্রাণ বিসর্জন দেন। এইটা এই অ্যানশিয়েন্ট এনভায়রনমেন্ট মুভমেন্ট, ভারতবর্ষের প্রাচীন এবং প্রথম পরিবেশ আন্দোলন, ফাউন্ডেড ইন দ্য 15th century। কে শুরু করেছিলেন? গুরু জাম্বেশ্বর বলে একজন। তার এই পোর্ট্রেট আমরা পেলাম, মানে তখনকার দিনে তো ক্যামেরা সেভাবে ছিল না, ওনার ছবি সেভাবে পাওয়া যায়নি। নেক্সট, চিপকো মুভমেন্ট, খুব ইম্পর্টেন্ট মুভমেন্ট, পুরো ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছিল 1973 সালে। ছবিটা দেখে বুঝতে পারছো যে দুটো হাত একটা গাছকে জড়িয়ে দিয়েছে। চিপকো মানে আলিঙ্গন, চিপকে থাকা, এরকম এমব্রাস। লোকেশন উত্তরাখণ্ডের চামোলি ডিস্ট্রিক্টে। কি হয়েছিল, করেছিল? গ্রাসরুট পার্টিসিপেশন অফ লোকাল উইমেন হু এমব্রাস দ্য ট্রিজ টু প্রিভেন্ট দেম ফ্রম বিং কাট ডাউন। দুটো জিনিস কিন্তু খুব ইন্টারেস্টিং। দ্য গ্রাসরুট পার্টিসিপেশন, একদম তলার লোকেরা, যারা লেজিসলেচারের অংশ নয়, যারা এক্সিকিউটিভের অংশ নয়, যারা জুডিশিয়ারিরও অংশ নয়, নিউ সিভিল সোসাইটি, গ্রাসরুট পিপল, সিভিল সোসাইটির পার্টিসিপেশন হয় চিপকো মুভমেন্টে। অফ লোকাল উইমেন, এটাও খুব ইম্পর্টেন্ট, মেয়েদের পার্টিসিপেশন হয়। মেয়েরা আন্দোলনে বাড়ির বাইরেই বেরোতো না, মেয়েদের স্থান ঘরের ভেতর, চার দেওয়ালের ভেতর, এটাই কমন সেন্সিয়াল আউটলুক। মেয়েরা আবার আন্দোলন করবে কি? আন্দোলন তো ছেলেদের ব্যাপার, পুরুষের ব্যাপার। সেই মেয়েরা, লোকাল, এই তিনটে শব্দই কিন্তু খুব নতুন সোশ্যাল মুভমেন্ট, সিভিল সোসাইটির ইনপুট রয়েছে। গ্রাসরুট পিপল, লোকাল পিপল অ্যান্ড উইমেন হু এমব্রাস দ্য ট্রিজ টু প্রিভেন্ট দেম ফ্রম। গাছকে ভালোবাসা তো বটেই, এবং গাছের উপর তাদের জীবন জীবিকা নির্ভর করছে। কেবল ভালোবাসা না, লিডারশিপ। কারা লিডার? ওই যে সেই যে কোনো অর্গানাইজেশনে, যে কোনো ওই যে সোশ্যাল মুভমেন্টে একটা লিডার থাকবে। লিডার না থাকলে তো সবাই বলবে আমি লিডার, কেউ কারোর কথা শুনবে না। অবশ্যই নন ব্যুরোক্রেটিক লিডার থাকা মানে কিন্তু ব্যুরোক্রেটিক নয়, অবশ্যই নন ব্যুরোক্রেটিক, কিন্তু সেখানে একটা লিডার থাকবে। এবার অন্যান্য যারা, তারাও অংশগ্রহণ করবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, ব্যুরোক্রেটিকে অংশগ্রহণই করে। সুন্দরলাল বহুগুণা, চণ্ডীপ্রসাদ ভাট, গৌরা দেবী। সুন্দরলাল বহুগুণা ইনি, আর চণ্ডীপ্রসাদ ভাট ইনি। গৌরা দেবীর ছবি সেভাবে অ্যাভেলেবেল নয়। আপ্পিকো মুভমেন্ট মোটামুটি এই চিপকো মুভমেন্টের মতোই। উত্তর কর্ণাটকে হয়েছিল সালকানি ভিলেজে 1983 সালে, 10 বছর পরে। মেথড, দ্য মুভমেন্ট ইনভলভ ভিলেজার্স টু এমব্রাসিং ট্রিজ, প্রিভেন্ট দেম ফ্রম বিং কাট। এই একই, যে ভিলেজার্স, গ্রামবাসীরা পার্টিসিপেট করেছিল যাতে গাছকে না কাটা হয়। আর টার্ম দ্য মুভমেন্ট নেম আপ্পিকো মিন্স হাগ ইন দ্য লোকাল কান্নাড় ল্যাঙ্গুয়েজ। চিপকো মানেও জড়িয়ে ধরা, আপ্পিকো কন্নড় ভাষায় হাগ, জড়িয়ে ধরার হচ্ছে আপ্পিকো। লিডারশিপ পান্ডুরাগা
গঙ্গা হেগড়ে এই ভদ্রলোক তিনি লিডার ছিলেন। মোটামুটি চিপকো মুভমেন্ট আর আপ্লিকো মুভমেন্টের মেথডটা একই। ছবি দেখে বুঝছো যে কতগুলো গাছ, মহিলারা, এখানেও দেখো মহিলা পার্টিসিপেশন, পুরুষ তো রয়েছে, মহিলারাও কিন্তু পার্টিসিপেট করছে। তার মানে সেই সিভিল সোসাইটির একটা ইন্টারভেনশন কিন্তু এই মুভমেন্ট গুলোয় আমরা দেখতে পাচ্ছি। ভারতবর্ষ কেন, গোটা পৃথিবীতে হইচই পড়ে যাওয়ার মতো একটা লোকাল পার্টিসিপেশন রয়েছে যে এই আন্দোলনে, নর্মদা বাঁচাও, শর্টে NBA, বিকাশ চাইয়ে বিনাশ নেই এর স্লোগান। প্রত্যেকটা আন্দোলনের স্লোগান থাকে কি? 1987 সালে শুরু হয়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এন্ড গুজরাট। Methods: the NBA, Narmada Bachao Andolon, employed peaceful and non-violent strategies, including court cases, large-scale marches, and hunger strikes, to gain attention and pressure the government and the world. কি নর্মদা বাঁচাও কেন? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের উপর দিয়ে যে নর্মদা নদী গেছে, তার উপরে একটা বিরাট ড্যাম, সর্দার সরোবর ড্যাম তৈরি করার পরিকল্পনা নিয়েছিল। সেই ড্যাম হলে প্রচুর লোক বাস্তুচ্যুত হতেন, ডিসপ্লেসড হতেন। তাকে বাঁচাবার জন্য, সেই উদ্যোগকে আটকানোর জন্য, পরিবেশকে ধ্বংসের মুখ থেকে বাঁচাবার জন্য এবং মানুষের জীবন জীবিকাকে বাঁচানোর জন্য মেধা পাটেকার এবং বাবা আমতে দুজন এই নেতৃত্ব দেন, যেটার নাম নর্মদা বাঁচাও আন্দোলন। গোটা পৃথিবীর তোলপাড় করে দিয়েছে। নেক্সট, এটা হচ্ছে সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট। সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট কি, কোথায় হয়েছিল? কেরালায়। মেথডস মাল্টিপল, 1973 সালে, 70 থেকে 73, এই 70-এর দশকে আর কি। মেথডস মাল্টিপল প্রলংড অ্যাপ্রোচ, কম্বাইনিং, খুব গুরুত্বপূর্ণ, মাল্টি প্রলংড অ্যাপ্রোচ, combining awareness campaign, scientific assessment and grassroots activism. পাবলিক অ্যাওয়ারনেস, জনসচেতনতা, প্যাম্পলেট ছড়িয়ে, নাটক করে, প্রচুর পথনাটিকা করত ওরা। সায়েন্টিফিক অ্যাসেসমেন্ট, বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা। গ্রাসরুট অ্যাক্টিভিজম, একেবারে তৃণমূল স্তরে গিয়ে কাজ করা। কি মেথড? ইনক্লুডেড, এই দেখো, পাবলিশিং প্যাম্পলেটস, আর্টিকেলস, হোল্ডিং পাবলিক মিটিংস, ইউজিং পোয়েট্রি টু স্প্রেড দ্য মেসেজ। পোয়েট্রি, কবিতা, স্থানীয় ভাষায় কবিতার ছড়িয়ে দেওয়া মানুষের ভেতর, ছড়ার মাধ্যমে। while also providing scientific evidence and alternative solutions. গুরুত্বপূর্ণ তোমাদের অল্টারনেটিভ সলিউশন, যে ওল্ড সোশ্যাল মুভমেন্টে একটা মতাদর্শ, একটা নতুন অল্টারনেটিভ সলিউশন, যে কি করে পরিবেশকে রক্ষা করা যায়। প্রপোজড সলিউশন টু প্রপোজ হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। কি হয়েছিল? এইটার ওপর এরা হাইড্রো ইলেকট্রিক সিটি একটা প্রজেক্ট নিয়েছিল গভর্নমেন্ট, তাকে আটকানোর জন্য। কারণ এই হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট হলে এখানকার বাস্তুতন্ত্রের যে সমস্যা, আমরা আগের স্লাইডে দেখেছিলাম, লস অফ বায়োডাইভার্সিটি, সেটা পুরো চেঞ্জ হয়ে গেছে। বায়োডাইভার্সিটি, বাস্তুতন্ত্র, সেটাকে কি করে আটকানো যায়, এবং আটকানো কেবল না, তাকে সাইন্টিফিক্যালি কি করে কমব্যাট করা যায়। এমনি আমার আবেগ দিয়ে হবে না, সাইন্টিফিক অ্যাসেসমেন্ট দিয়ে সেটাকে অ্যাসেস করে সেটাকে কি করে একটা বিকল্প ব্যবস্থা, অল্টারনেটিভ অ্যাপ্রোচ, দিস ইজ সোশিওলজি। এখানেই সমাজতত্ত্বে ঢুকে ইন্টারভেন করছে। লিডারশিপ এখানে কোনো একজন ব্যক্তি দেন না, মূলত কেরালা শাস্ত্র সাহিত্য পরিষদ, KSSP বলে একটা NGO, এই যে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনের যে ইনিশিয়েটিভ, আমরা এর আগে গুলো দেখেছি গভর্নমেন্টাল অর্গানাইজেশন। এই যে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন যে ইনিশিয়েট করতে পারে সোশ্যাল মুভমেন্টে, তার প্রমাণ হচ্ছে কেরালা শাস্ত্র সাহিত্য পরিষদ। এই সাইলেন্ট ভ্যালি আন্দোলনে এরা নেতৃত্ব দেয়। এই গেল মোটামুটি এই চ্যাপ্টারের আলোচনা। ব্রিফে এ সংক্রান্ত
মূলত এই কোশ্চেন গুলো একটু দেখো, বইতে পাবে ডিটেলস আলোচনা। ডিসকাস দ্য ভেরিয়াস এনভায়রনমেন্টাল মুভমেন্টস ইন ইন্ডিয়া, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতবর্ষের যে আন্দোলনগুলো বললাম সেইগুলো সম্পর্কে আলোচনা। পয়েন্ট আউট দ্য মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল মুভমেন্ট, সোশ্যাল মুভমেন্টের মেইন ক্যারেক্টারিস্টিক্স কি, ওই মতাদর্শ, নেতৃত্ব, সংগঠন, এগুলো আলোচনা করতে হবে। ডিফাইন সোশ্যাল মুভমেন্ট, যে কোনো প্রতিষ্ঠিত রিনাউন্ড সমাজতত্ত্ববিদের সংজ্ঞা দিলেই হবে। এটা হচ্ছে এই এছাড়াও বইয়ের পেছনে কোশ্চেন পাবে, কোশ্চেন ব্যাংকে কোশ্চেন পাবে। মোটামুটি এইভাবে তোমরা রেডি হও সাবজেক্টটা, চ্যাপ্টার্স গুলো বুঝবার জন্য। বইটা ডিটেলসে পড়তে হবে। থ্যাংক ইউ।